এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত বিধ্বস্ত করেছিল ইউনাইটেড আরব আমিরাতকে। তাদের সেই বিধ্বংসী জয় কেবলমাত্র একটা জয়ই ছিল না, বরং পরের ম্যাচের প্রতিপক্ষের জন্য একটা কড়া বার্তাও যেন ছিল। সেই পরের ম্যাচের প্রতিপক্ষ কারা? পাকিস্তান। আজ পাকিস্তান তাদের এশিয়া কাপের অভিযানটা শুরু করলো। প্রতিপক্ষ দুর্বল ওমান। ভারতেরও যেমন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল দুর্বল ইউএই, এবং পাকিস্তানও ভারত যে কড়া বার্তা দিয়েছে তার যেন একটা পাল্টা জবাব, পাল্টা হুঙ্কার নিজেদের পারফরমেন্সের মাধ্যমে দিয়ে দিল। ওমানের বিপক্ষে পাকিস্তানও একটা বিশাল জয় পেয়েছে, এবং সেই জয়ের মাধ্যমে ভারত পাকিস্তানের রবিবারের যে কন্টেস্টটা, সেই যে মহারণ, সেই যে দৈরটটা, সেইটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা থেকে শুরু হবে বলেই তো মনে হচ্ছে। প্রথম ম্যাচে ভারত 57 রানে অল আউট করে দিয়েছিল ইউনাইটেড আরব আমিরাতকে, আর পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ওমানকে অল আউট করে দিল 67 রানে। ভারত সেই রান তাড়া করে জিতে গিয়েছিল মাত্র 27 বলেই, কিন্তু এই ম্যাচে পাকিস্তান আবার আগে ব্যাটিং করেছিল। তারা 160 রান তুলেছিল এবং প্রতিপক্ষকে 67 রানে অল আউট করে দেওয়ার অর্থ 93 রানে জয় তারা তুলে নিয়েছে। ফলে ভারতের চেয়ে পাকিস্তানের জয়টা কমফোর্টেবল হয়নি এমনটা বলার কোনো সুযোগ নেই, বরং এশিয়া কাপের হিসাবটা যদি ধরেন, প্রথম ম্যাচে দুইটা দলই তাদের মুখোমুখি হবার আগে প্রয়োজনীয় জ্বালানি, প্রয়োজনীয় রসদ, প্রয়োজনীয় আত্মবিশ্বাস ঠিকই তুলে নিল। ভারত পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচটার আগে এই জিনিসটাই তো নিরপেক্ষ ক্রিকেট প্রেমীরা চাইছিলেন। পাকিস্তান আজকের এই ম্যাচটাতে এই যে 93 রানে জিতলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? জয়টা কি তাদের আরো কমফোর্টেবল হতে পারতো কিনা? প্রথমত হচ্ছে কি, আমি ওমানের ইনিংসের শেষ দিকে গিয়ে শুধুমাত্র দেখছিলাম যে 57 রান তারা টপকে যেতে পারে কিনা। এখন 57 রান টপকে যাওয়ার সাথে সম্পর্কটা কি? টপকে যাওয়ার সাথে সম্পর্ক ওইটাই যে ভারত যে 57 রানে অল আউট করে দিয়েছিল ইউনাইটেড আরব আমিরাতকে, সেইটা মাথায় রেখে ভাবছিলাম, এবং সেই সম্ভাবনা বলুন, আশঙ্কা বলুন, সেটা তো প্রবল ভাবেই ছিল। পাকিস্তান আগে ব্যাটিং করে 160 রান তুলেছে, এবং এর জবাব দিতে নেমে ওমান শুরুতেই দুইটা উইকেট হারিয়েছে, এবং সাইম আইয়ুব, যিনি নিজে ব্যাটিং এ নেমে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন, প্রথম বলটাতেই মুখোমুখি তিনি আউট হয়ে গিয়েছেন। আর বল হাতে নিয়েও তিনি প্রথম বলেই উইকেট পেয়েছেন। ওমানের ক্যাপ্টেন জিতেন্দারকে তিনি আউট করেছেন, এবং সেকেন্ড ওভারেও তিনি আমির কালিমকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ফলে ওইখানটা থেকেও এক ধরনের রিকভারি ওমান ধরেন বললাম আর কি করতে পেরেছিল, যে পাওয়ার প্লে 6 ওভার শেষে তারা 2 উইকেটে 40 রানে ছিল। কিন্তু এরপর সুফিয়ান মুকিম বোলিং এ আসলেন, প্রথম ওভারে যে তিনি উইকেট পেলেন, পরের ওভারে উইকেট পেয়েছেন, শাহিন শাহ আফ্রিদি ডিরেক্ট থ্রোতে রান আউট করেছে। ফলে 2 উইকেটে 40 থেকে অল অফ এ সাডেন দেখা গেল ওমানের স্কোর 6 উইকেটে 49, 9 উইকেটে 51। ফলে 57-র মধ্যে তাদের অল আউট হওয়ার তো এভরি পসিবিলিটি ছিল, কিন্তু লাস্ট উইকেট পার্টনারশিপে তারা 16 রান যোগ করতে পেরেছে। যখন আবরা লাস্ট উইকেটটা তুলে নেন, ততক্ষণে তারা 67-তে যেতে পেরেছে। ফলে ওই যে ভারত যে প্রতিপক্ষকে 57 রান অল আউট করে দিয়েছে, পাকিস্তান প্রতিপক্ষকে তার চেয়ে 10 রান বেশি অ্যালাউ করেছে, আবার 100 রানের মধ্যেও তারা জিততে পারেনি। যদি আপনি তুলনামূলক হিসাব টিসাব খোঁজেন, তাহলে এই জায়গাগুলোতে আসতে পারেন। পাকিস্তানের যে ইনিংসটা, সেইটা টু সাম এক্সটেন্ট একটু স্ট্রেঞ্জ ইনিংসই ছিল। 10 ওভার শেষে তারা যেই জায়গায় দাঁড়িয়েছিল, তাতে মনে হয়েছিল যে 200 রান টার্গেট করছে পাকিস্তান, এবং 200 রান হওয়াটাও সম্ভব। কিন্তু ফাইনালে গিয়ে তারা 160 রানে আটকে যায়। কেন? 10 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 1 উইকেটে 85। যেটা বলছিলাম যে সাইম আইয়ুব শুরুতেই তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গেছেন মুখোমুখি প্রথম বলেই। ইনফ্যাক্ট সেকেন্ড ওভারটাতে সাহেবজাদা ফারহানও আউট হতে পারতেন, যদি কালিম, আমির কালিমের নামটা বারবার আসছে, কেননা তিনি হচ্ছে গিয়ে 43 বছর বয়স্ক এই ক্রিকেটার, তিনি হচ্ছে গিয়ে ওই ক্যাচটা ফেলে দিয়েছিলেন সাহেবজাদা ফারহানের। তারপরে মোহাম্মদ হারিসের সঙ্গে একটা পার্টনারশিপ তার হলো, এবং তাতে গিয়ে ওই যে 10th ওভারে হারিস যখন একটা ছক্কাতে মাত্র 32 বলে 50-তে পৌঁছে যান, ওই ওভার শেষে 10 ওভার শেষে 1 উইকেটে 85 রান পাকিস্তান। ফলে পরের 10 ওভারে আর 115 রান নিলেই তো 200 রান হয়ে যায়। অথচ 9 উইকেট হাতে নিয়ে শেষ 10 ওভারে পাকিস্তান আর যোগ করতে পেরেছে মাত্র 75 রান। এই জন্যই বলছি যে তাদের ইনিংসটা খুবই স্ট্রেঞ্জ, এবং সেই পার্টনারশিপটা প্রথমে সাহেবজাদা ফারহানকে কটেন বোল্ড করে ব্রেক করেন সেই আমির কালিম, 43 বছর বয়সী বাতি স্পিনার, পাকিস্তানের জন্ম নেওয়া। তারপরের ওভারটাতেও তিনি হচ্ছে গিয়ে পরপর 2 বলে 2টা উইকেট পেয়ে যান। তার মধ্যে মোহাম্মদ হারিস, যিনি 43 বলে 66 রানের একটা ইনিংস খেলেছেন, তিনি প্লেড অন হন, এবং এরপরে যে আসলেন মুখোমুখি হওয়া প্রথম বলেই পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা একটা ফুল টস বল পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেইটাকে মিড উইকেট ফিল্ডারকে তিনি কিভাবে
খুঁজে নিলেন, তিনিই জানেন মাঠের যে কোনো জায়গা দিয়েই সেটা ছক্কা মারার কথা। যাই হোক, কালীন পরপর 2 ওভারে এই যে 3টা উইকেট নিয়ে যে পাকিস্তানের এই রানটাকে ব্রেক দিয়েছে, সেইখান থেকে পাকিস্তান আর সেভাবে রিকভার করতে পারেনি। মোহাম্মদ হারিসের কথা বলতেই হবে যে তাকে 3 নম্বরে পাকিস্তান আজকে পাঠিয়েছে, প্রমোট করেছে এবং 3 নম্বরে নেমে তিনি 43 বলে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই হারিস সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখছি লোয়ার মিডল অর্ডারে পাকিস্তান তাকে খেলাচ্ছে। এই যে কিছুদিন আগে যে ট্রাই নেশনটা গেল, সেই ট্রাই নেশনের 5টা ম্যাচেও তাকে খেলানো হয়েছে 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে। সেই 5 ম্যাচ মিলিয়ে মোহাম্মদ হারিস করেছিলেন মাত্র 33 রান। আর আজকে তাকে 3 নম্বরে প্রমোট করার সঙ্গে সঙ্গে এই এক ম্যাচেই 5 ম্যাচের স্কোরে ডাবল স্কোর করে ফেললেন, 66 রান তিনি করলেন। ওই হারিসও যখন আউট হলেন, যেটা বললাম যে 10th ওভার শেষে ওই যে আমির কালিম পরপর 2 ওভারে 3টা উইকেট নিলেন, পাকিস্তানের স্কোরিং রেটটাতে একটা ভাটা পড়লো। ওইখান থেকে আর পাকিস্তান মোমেন্টাম গ্যাদারটা করতে পারেনি। শুধুমাত্র মোহাম্মদ নেওয়াজ, তিনি 10 বলে একটা 19 রানের ইনিংস খেলেছেন বলে পাকিস্তানের স্কোরটা 150 পেরেছে, 160 পর্যন্ত তারা যেতে পেরেছে। সেইটা তো জয়ের জন্য যথেষ্ট। পাকিস্তানের বোলাররা খুব ভালোভাবেই তা প্রমাণ করেছেন। এখন ভারত যে পাকিস্তানকে একটা বার্তা দিয়ে রেখেছিল প্রথম ম্যাচে ওরকম বিধ্বংসী জয়ে, পাকিস্তানও ভারতকে একটা পাল্টা বার্তা দিয়ে রাখলো নিজেদের প্রথম ম্যাচের এরকম বিস্ফোরক জয়ে। পাকিস্তানের এই জয়ের টার্নিং পয়েন্ট কোনটা সে আলোচনা করছিলাম। 160 করার পরে আপনি বলতে পারেন যে পাওয়ার প্লেতে যখন 2 উইকেটে 40 রান হয়ে গেল, সেইখান থেকে যে তাদের কলাপসটা 2 উইকেটে 40 থেকে 9 উইকেটে 51, অর্থাৎ এইখানে 11 রানের যোগ করতেই তারা যে 7টা উইকেট হারালো, সেইটাকে আপনি একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের যে বোলিং, সেইটা আসলে টু গুড এই ওমানের ব্যাটিং এর তুলনায়। ফলে তাদের ওই যে 160 রান তারা করেছে, 200 রান হতে পারতো, 180 তো অবশ্যই হতে পারতো, সেটা হয়নি। কিন্তু ওইটাই গুড এনাফ ছিল এবং ওই জায়গাটাতে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট যে মোহাম্মদ হারিসকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে 3 নম্বরে পাঠিয়েছে এবং সেই আস্থার প্রতিদান যে তিনি দিয়েছেন 43 বলে 66 রানের একটা ইনিংস খেলে, ওইটাকেই তাই পাকিস্তানের এই 93 রানের বিশাল জয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। একমত হলেন কি আপনি জানাতে পারেন। এবং ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে 2 দলের মধ্যে কোন দলের প্রস্তুতিটা বেশি ভালো হলো? ভারতের 9 উইকেটের জয় ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে, নাকি পাকিস্তানের এই 93 রানের জয় ওমানের বিপক্ষে? কোনটা বেশি ইমপ্রেসিভ আপনার কাছে?